বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় বর্ষের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মমিন, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজ আমরা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের অষ্টম অধ্যায় পদার্থবিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা পড়ব। আমাদের আজকের পাঠ দৈর্ঘ্য সংকোচন ও কাল দীর্ঘায়ন। আমরা আজকে দেখব দৈর্ঘ্য সংকোচন ও কাল দীর্ঘায়ন। তো বরাবরের মতো আমরা গতদিনের সেই পড়াটা একটু মনে করে নিব। আমরা গতদিন পড়েছিলাম গ্যালিলীয় রূপান্তর এবং লরেন্স রূপান্তর। তো গ্যালিলীয় রূপান্তরটা কি ছিল? গ্যালিলীয় রূপান্তরটা ছিল যে সময়কে পরম ধরে এবং আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের স্বীকার্যগুলোকে অগ্রাহ্য করে দুইটি পরস্পরের সাপেক্ষে দ্রব্যমান দুটি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময় এবং স্থানের মধ্যে সম্পর্ক স্থাপনকারী সমীকরণ ছিল গ্যালিলীয় রূপান্তর। আমরা স্লাইডে দেখি যে এক্স ওয়াই জেড একটা কাঠামো, এস কাঠামো বলতেছি, এবং গতদিন আমরা দেখেছি এটা, এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ও জেড ড্যাশ এস ড্যাশ কাঠামো বলতেছি। পি বিন্দুতে একটা ঘটনা ঘটলো। এখন যে এস কাঠামো থেকে আমরা গতদিন দেখেছিলাম, এস কাঠামো থেকে যে দেখলো তার সময় লাগলো টি, এবং এস ড্যাশ কাঠামো থেকে যে দেখলো তার সময় লাগলো টি ড্যাশ। এক সময় এস এবং এস ড্যাশ কাঠামো একই সাথে ছিল। এস ড্যাশ কাঠামো এস কাঠামোর চেয়ে ভি বেগে গতিশীল। আচ্ছা, তাহলে নির্দিষ্ট একটা দূরত্বে আমরা পি বিন্দু ধরে নিলাম যে এস ড্যাশ কাঠামো থেকে দূরত্ব এক্স ড্যাশ এবং এস কাঠামো থেকে দূরত্বটা এক্স। তাহলে পি বিন্দুতে যে ঘটনাটা এস দেখলো সে টি সময় দেখছে। তাহলে এস থেকে এস ড্যাশে যেতে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? ভিটি পরিমাণ। যেহেতু তার বেগ ভি এবং টি সময় গেছে, তাহলে ভিটি পরিমাণ এস থেকে এস ড্যাশ ভিটি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, আর এস ড্যাশের যে ব্যক্তি তিনি দেখবেন সময়টা টি ড্যাশ। আচ্ছা, এখান থেকে আমরা গতদিন দেখালাম যে সমীকরণগুলো পেয়েছিলাম গ্যালিলীয় রূপান্তরের যে সমীকরণ, এক্স ড্যাশ সমান এক্স মাইনাস ভিটি, আর ওয়াই ড্যাশ সমান ওয়াই, যেহেতু ওয়াই অক্ষ বরাবর কোনো ছিল না, মানে বেগ ছিল না। জেড ড্যাশ সমান জেড, জেড অক্ষ বরাবর কোনো বেগ ছিল না। এবং টি ড্যাশ সমান টি, সময় যেহেতু পরম, ওই জন্য এস কাঠামোতে এবং এস ড্যাশ কাঠামোতে দুটাতে সময়টা একই রকম হবে। এটা ছিল গ্যালিলীয় রূপান্তর। কিন্তু এই গ্যালিলীয় রূপান্তর পরবর্তীতে আইনস্টাইনের স্বীকার্যগুলো প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। এই জন্য, এবং পদার্থবিজ্ঞানের সকল কাঠামোতে যেহেতু পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একরকমভাবে কাটে, কিন্তু গ্যালিলীয় রূপান্তরের মাধ্যমে এক কাঠামো থেকে যে সূত্রগুলো যদি প্রয়োগ করে তাহলে আরেক কাঠামোতে গ্রহণযোগ্য হয় না। এই জন্য পরবর্তীতে বিজ্ঞানী আইনস্টাইন একটা নতুন ধরনের রূপান্তর খুঁজতেছিলেন, যেই রূপান্তরে সকল কাঠামোতে সকলভাবে প্রযোজ্য হবে, আইনস্টাইনের স্বীকার্যগুলো মেনে চলবে, এবং একটা বিশেষ পরিস্থিতিতে আবার তাকে গ্যালিলীয় রূপান্তরতে ফিরে নিয়ে আসা যাবে। এইসব বিজ্ঞানী লরেন্স, পরবর্তীতে আইনস্টাইন বিজ্ঞানী লরেন্সের সমীকরণ পেলেন। লরেন্স 1800, গতদিন আমার একটু লিখতে ভুল হয়েছিল, 1895 সালে লরেন্স 1895 সালে বিজ্ঞানী লরেন্স তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে কিছু সূত্র দিয়েছিল। সেই সূত্রগুলোকে বলা লরেন্স সমীকরণ, এবং এগুলোর মাধ্যমে বিজ্ঞানী আইনস্টাইন তার কাঙ্ক্ষিত রেজাল্টগুলো পেয়ে গেছিলেন, যে কাঠামোতে আইনস্টাইনের স্বীকার্যটা মেনে চলে এবং সকল প্রসঙ্গ কাঠামোতে এটা একইভাবে প্রয়োগ করা যায়। আমরা গতদিন লরেন্স সমীকরণ যেটা দেখেছিলাম, লরেন্স রূপান্তর সমীকরণটা ছিল, আমি একটু বোর্ডে দেখাই, এটাও গতদিন আমরা দেখেছি। লরেন্স রূপান্তর সমীকরণটা ছিল এরকম যে এটা যদি এক্স ওয়াই জেড, এটা এস কাঠামো বলতেছি, আর এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ, এটা এস ড্যাশ কাঠামো। এখন কোনো একটা যদি ঘটনা এখানে ঘটে, আমরা বললাম যে কোনো একটা যদি ঘটনা ঘটে, এখান থেকে দূরত্বটা কত ছিল? এক্স, এটা টি সময় দেখতেছে, এস টি সময় দেখতেছে, তাহলে এটুকু ভিটি, আর এটা এস ড্যাশ ব্যক্তিটা টি ড্যাশ সময় দেখতেছে, এ টি সময় দেখতেছে। এস কাঠামোতে যে আছে সে টি সময় ঘটনাটা দেখতেছে,
এবং এস ড্যাশ কাঠামো যে আছে সে টি ড্যাশ সময় দেখতেছে, কিন্তু তারা দুইজন একটা মুহূর্তে একই জায়গাতে ছিল এবং তারা ঘড়ি চালু করছে। যখন ঘটনাটা এস দেখছে তখন সেই সময় দেখছে টি, এবং যেহেতু এটা চলমান অবস্থায় আছে, ভি বেগে সামনের দিকে চলমান অবস্থা আছে, এটা স্থির অবস্থায়, এটা হচ্ছে ভি বেগে চলমান অবস্থা আছে, সেই সময়টা দেখছে হচ্ছে টি ড্যাশ। এবং আমরা গ্যালিলিও রূপান্তর থেকে পাইছিলাম কি, এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ভিটি, ওয়াই সমান হচ্ছে ওয়াই ড্যাশ সমান হচ্ছে ওয়াই, জেড ড্যাশ সমান হচ্ছে জেড, এবং হচ্ছে টি ড্যাশ সমান হচ্ছে টি। কিন্তু বিজ্ঞানী লরেন্স দেখছে যে এই সমীকরণগুলো দেখা যায় উভয় সমীকরণ, গ্যালিলিও রূপান্তর সমীকরণগুলো সব প্রসারণ করতে হবে, খাটতেছে না। তখন উনি একটা নতুন ফ্যাক্টর নিয়েছিলেন, আমরা গতদিনের দেখেছিলাম যে এখানে একটা ফ্যাক্টর যোগ করছিলেন হচ্ছে গামা একটা ফ্যাক্টর বা কে একটা ফ্যাক্টর। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কত, সমীকরণগুলো ছিল এরকম যে এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স মাইনাস ভিটি, এটা তো ছিল, নিচে শুধু একটা ফ্যাক্টর গামার কে এর মানটা আমরা পাইছিলাম 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। গতদিন এটা দেখানো হয়েছে। ওয়াই ড্যাশ সমান হচ্ছে ওয়াই, জেড ড্যাশ সমান হচ্ছে জেড, যেহেতু ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর তার বেগের কোনো বেগ নাই, এই কারণে এগুলো হচ্ছে ঠিক থাকবে। এবং টি ড্যাশ সমান পাইছিলাম হচ্ছে টি মাইনাস হচ্ছে ভি এক্স ভাগ হচ্ছে সি স্কয়ার, নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এগুলো আমরা পাইছিলাম লরেন্স রূপান্তরের মাধ্যমে। লরেন্স রূপান্তর করে ক্যালকুলেশন করে কে এর মান বসিয়ে দিয়ে আমি গতদিন ক্যালকুলেশন দেখেছি, সেই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এই সমীকরণগুলো পাইছিলাম। এটার অর্থ হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে লরেন্স সমীকরণ। বিপরীত লরেন্স সমীকরণটা যখন আমরা লিখবো শুধু ড্যাশগুলো চেঞ্জ করে দেবো, বিপরীত 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 লরেন্স সমীকরণটা শুধু হবে এক্স সমান হচ্ছে এক্স ড্যাশ প্লাস হচ্ছে ভি টি ড্যাশ, নিচে 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার, ওয়াই সমান হচ্ছে ওয়াই ড্যাশ, জেড সমান হচ্ছে জেড ড্যাশ, এবং হচ্ছে টি সমান হচ্ছে টি ড্যাশ প্লাস হচ্ছে ভি এক্স ড্যাশ ভাগ হচ্ছে সি স্কয়ার, নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এটা হচ্ছে বিপরীত লরেন্স সমীকরণ, এটা হচ্ছে লরেন্স সমীকরণ। লরেন্স সমীকরণ এটা আমরা গতদিন দেখেছিলাম। লরেন্স সমীকরণটা কি হচ্ছে যে এই কাঠামোতে, যে কাঠামোতে এস কাঠামোতে যে ব্যক্তি আছে সেই যে এই ঘটনাটা দেখতেছে, এখান থেকে এইটুকু দূরত্ব বলেছিলাম হচ্ছে এক্স ড্যাশ। আচ্ছা, এস কাঠামোতে যে ব্যক্তি আছে সে এই ঘটনাটা যে সময় দেখতেছে সেই মানগুলোকে ব্যবহার করে এস ড্যাশ কাঠামো যেটা দেখতেছে তার মানটাকে প্রকাশ করছে হচ্ছে লরেন্স সমীকরণ। এবং বিপরীত লরেন্স সমীকরণ হচ্ছে এক্স ড্যাশ কাঠামো যেটা দেখতেছে সেই মানগুলোকে ব্যবহার করে এস কাঠামো যেগুলো দেখতেছে সেটা সে বের করে ফেলতেছে। এগুলো হচ্ছে বিপরীত লরেন্স সমীকরণ। তাহলে কি বললাম যে লরেন্স সমীকরণ কোনটা, যে এস কাঠামো যে এই ঘটনাটা যে তার স্থানাঙ্ক দেখতেছে সেগুলোকে ব্যবহার করে এস ড্যাশ কাঠামো যে দেখতেছে সেই মাধ্যমে প্রকাশ করাটা হচ্ছে লরেন্স সমীকরণ। আর বিপরীত লরেন্স সমীকরণটা কি, এস ড্যাশ কাঠামো যে মানগুলো দেখতেছে বা মানগুলো পাচ্ছে ঘটনার জন্য সেই মানগুলোকে ব্যবহার করে এস কাঠামো যে ঘটনাটা দেখতেছে সেইটাকে প্রকাশ করতেছে হচ্ছে বিপরীত লরেন্স সমীকরণ। আচ্ছা, তাহলে আমরা লরেন্স সমীকরণ এবং গ্যালিলিও রূপান্তর সমীকরণগুলো গতদিন দেখছিলাম, জাস্ট শুধু আজকে একটু বলে নিলাম। এখন আমরা এগুলোর ব্যবহার দেখব। ব্যবহারটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্য সংকোচন জিনিসটা কি প্রথমে দেখব হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্য সংকোচন বলা হচ্ছে যে আমাদের চিরায়ত বলবিদ্যা অনুসারে বস্তু এবং পর্যবেক্ষকের যদি তাদের আপেক্ষিক বেগ থাকে, বস্তু এবং পর্যবেক্ষকের মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে তাহলে বস্তুর দৈর্ঘ্য হচ্ছে পরম থাকে, বস্তুর দৈর্ঘ্য কোনো পরিবর্তন হয় না। কিন্তু আপেক্ষিকতাতে বলা হচ্ছে যে বস্তুর দৈর্ঘ্য হচ্ছে আপেক্ষিক ব্যাপার। পর্যবেক্ষক এবং বস্তুর মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে তাহলে হচ্ছে বস্তুর দৈর্ঘ্য ছোট হয় বা বড় হয়। এখানে আমরা জাস্ট বলবো যে কোথায় ছোট হচ্ছে কোথায় বড় হচ্ছে সেটা বলতেছি, যে বস্তু এবং পর্যবেক্ষক যদি আপেক্ষিক বেগ থাকে তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন হয়। এই ঘটনাটা হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতা। মানে হলো যে আমি ধরো এখানে একটা এখানে একটা ব্যক্তি আছে, এর কাছে একটা বস্তু আছে যার দৈর্ঘ্য হলো এবি, এটা বলছি আমি হচ্ছে 50 মিটার ধরে নিলাম। পৃথিবী থেকে এক ব্যক্তি দেখতেছে
পৃথিবী থেকে এই দৈর্ঘ্যটা এক ব্যক্তি দেখতেছে, এটা হচ্ছে ভি বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে, প্রায় আলোর বেগের কাছাকাছি বলা হচ্ছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এই বস্তুটা, যে এই ব্যক্তিটা স্পেসিফিকের মধ্যে যে বসে আছে সেই বস্তুটা দেখছে তার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। কিন্তু পৃথিবী থেকে যখন দেখতেছে এক ব্যক্তি, তখন এর দৈর্ঘ্যটা হচ্ছে কমে যাচ্ছে। দৈর্ঘ্যটা কমে যাচ্ছে মানে হলো, ধরে নিলাম হচ্ছে 30 মিটার হলো। তাহলে কি হচ্ছে, দৈর্ঘ্যের সংকোচন হচ্ছে। এই ঘটনাটাকে বলবো হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। তাহলে কি বললাম, যে এখানে যদি দৈর্ঘ্য, যদি আমরা যেখানে ঘটনাটা ঘটে সেখানে আমরা নট দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে বস্তুর দৈর্ঘ্যটা কত, এল নট সমান হচ্ছে 50 মিটার। আর এখান যেখানে বস্তু হচ্ছে গতিশীল অবস্থায় থাকে, যে কাঠামো থেকে বস্তু গতিশীল অবস্থায় থাকে সেটাকে হচ্ছে এল দ্বারা প্রকাশ করে। ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে এল এর মান আমরা 30 পেলাম। এটা ধরে নিলাম, জাস্ট কত আসবে সেটা পরের বিষয়, এটা বেগের উপর নির্ভর করবে কি বেগে যাচ্ছে। তাহলে ধরে নিলাম যে এখানে পেলাম হচ্ছে 30 মিটার। আর যে বস্তু, যেখানে যে, এটা একটা কাঠামো, এটা একটা বলছি কাঠামো, এটা একটা কাঠামো, তাহলে যে কাঠামোতে ঘটনাটা ঘটবে সেখানে আছে আমরা নট দ্বারা প্রকাশ করব। এটাকে হচ্ছে প্রপার টাইম বলা হয়, সরি প্রপার লেন্থ বলা হবে, প্রপার দৈর্ঘ্য বলা হয়। আর যে কাঠামো থেকে দেখলে বস্তুটা গতিশীল অবস্থায় থাকবে, সেই কাঠামো থেকে যে দৈর্ঘ্যটা মাপা হবে সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক দৈর্ঘ্য বা রিলেটিভিস্টিক লেন্থ বলা হয়। আচ্ছা, তাহলে এখন আমরা দেখতেছি যে এখানে এল নটটা সবসময় হচ্ছে এল এর চাইতে বড় হবে। তাহলে দৈর্ঘ্যের কি হচ্ছে, সংকোচন হচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। স্লাইডে যাও। আচ্ছা, তাহলে আমরা দেখি সংজ্ঞাটা কি বলছে, যে কোনো পর্যবেক্ষক সাপেক্ষে গতিশীল বস্তুর দৈর্ঘ্য, কোনো পর্যবেক্ষক সাপেক্ষে গতিশীল বস্তুর দৈর্ঘ্য ওই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় এই একই বস্তুর দৈর্ঘ্য, ওই পর্যবেক্ষক সাপেক্ষে নিশ্চল অবস্থায় ওই একই বস্তুর দৈর্ঘ্য কি হবে, ছোট হয়। এই প্রভাবকে বলবো হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। আচ্ছা, এখন এই দৈর্ঘ্য সংকোচনটা আমরা কিভাবে গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে বা গাণিতিক ভাবে আমরা দিতে পারি সেটা হচ্ছে দেখবো। তাহলে কি বললাম, যে মানুষটা দূর থেকে দেখতেছে তার কাছে দৈর্ঘ্যটা কি হবে, ছোট হবে, এবং যার কাছে স্থির তার কাছে হচ্ছে দৈর্ঘ্য যা ছিল তাই থাকবে। তাহলে যার কাছে বস্তু হচ্ছে গতিশীল তার কাছে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ছোট হয়ে যায়। এই ঘটনাটাকে বলবো হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। এখন আমরা দেখব দৈর্ঘ্যটা কিভাবে সংকুচিত হচ্ছে বা দৈর্ঘ্য সংকোচনের যে সূত্র সেটা। আচ্ছা, তাহলে কি বললাম, যে স্থিতিশীল অবস্থায় বা নিশ্চল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য যদি এল নট হয় এবং গতিশীল অবস্থায় যদি বস্তুর দৈর্ঘ্য, যে কাঠামোতে দেখছি বস্তুটা গতিশীল সেই কাঠামো থেকে বস্তুর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এটা হচ্ছে এল গ্রেটার দেন হচ্ছে এল হবে। এটা হচ্ছে মেন ফ্যাক্টর। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে কিভাবে প্রমাণ করা যায় এল এবং এল নটের মধ্যে কি সম্পর্ক আছে। আচ্ছা, এখন আমরা দেখি এক্স ওয়াই জেড একটা কাঠামো, এটাকে বলছি এস ড্যাশ কাঠামো, সরি এস কাঠামো। আচ্ছা, এখানে আর একটা কাঠামো ধরে নিলাম হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এবং হচ্ছে জেড ড্যাশ, এটা হচ্ছে এস কাঠামো, এস ড্যাশ কাঠামো। দুইটা কাঠামো আছে, ধরলাম যে এক্স ওয়াই জেড এস কাঠামো এবং হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এবং হচ্ছে জেড ড্যাশ হচ্ছে এস ড্যাশ কাঠামো। এটা হচ্ছে ভি বেগে গতিশীল। এস ড্যাশ কাঠামো এস কাঠামোর সাপেক্ষে ভি বেগে গতিশীল। এখন ধরে নেই যে এই এস কাঠামোর উপরে একটা দণ্ড আছে, যে দণ্ডটার দৈর্ঘ্য হলো, দণ্ডটা বলছি এবি। এখন কোন এক সময় এস এবং এস ড্যাশ হচ্ছে একই জায়গাতে ছিল এবং সময়ের সাথে সাথে এটা হচ্ছে ভি বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন এই ব্যক্তিটা যখন মাপবে, এই ব্যক্তিটার কাছে এবি দণ্ডটা এস কাঠামোর সাপেক্ষে এবি দণ্ড স্থির, এবং এই কাঠামোটা যা চলে যাচ্ছে সামনের দিকে চলে যাচ্ছে, এই কাঠামোর সাপেক্ষে এই দণ্ডটা হচ্ছে গতিশীল। আবার আমরা এভাবে নিতে পারতাম যে দণ্ডটাকে যদি আমরা এখানে নিতাম, তাহলে এই কাঠামোটা হচ্ছে এস ড্যাশ কাঠামোটা সামনের দিকে গতিশীল, দণ্ডটাকে আমরা নিলাম হচ্ছে এই অবস্থানে। তাহলে এই অবস্থানের দণ্ডটা হচ্ছে কি, যে এস ড্যাশ কাঠামোর সাপেক্ষে স্থির কিন্তু এস কাঠামোর সাপেক্ষে গতিশীল হবে। আচ্ছা, আমরা এখান থেকে ধরে নেই যে এস কাঠামোর উপর বস্তুটা আছে যার, এখন যদি এস কাঠামোতে এই ব্যক্তি মাপে, তাহলে এর ধরে নাম হচ্ছে এক্স ওয়ান আর হচ্ছে এক্স টু দৈর্ঘ্য। তাহলে এই যে ব্যক্তি এস কাঠামোর সাপেক্ষে ব্যক্তিটা কি মাপবে, এখানে এস কাঠামোর সাপেক্ষে ব্যক্তি মাপবে হচ্ছে দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান। তাহলে বলছিলাম যে কাঠামোতে বস্তু বা ঘটনা ঘটবে বা বস্তু থাকবে সেই কাঠামোতে হচ্ছে নিশ্চল বলা হয়, নিশ্চল দৈর্ঘ্য বলতেছি। যে কাঠামোতে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমরা নট দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে দণ্ডের দৈর্ঘ্যটা কত হবে, আমরা ধরে নিলাম হচ্ছে এল নট, যেহেতু এই কাঠামোতে কি ঘটনাটা ঘটতেছে এবং এই কাঠামোতে আমি মাপতেছি, এই কাঠামোর সাপেক্ষে বস্তুটা কি স্থির। আচ্ছা, এই জন্য আমরা এল নট দ্বারা প্রকাশ করছি। এবার এস ড্যাশ কাঠামোর এই লোকটা মাপবে
যে এইচ ড্যাশ কাঠামোর এখানে লোকটা মাপবে যে এই প্রথম প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে এক্স অন ড্যাশ এবং হচ্ছে দ্বিতীয় প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ড্যাশ। তার মানে এইচ কাঠামোর ব্যক্তির এই প্রান্তের স্থানাঙ্ক যখন হলো এক্স অন, তখন ইনি মাপলো হচ্ছে এক্স অন ড্যাশ। এইচ ড্যাশ কাঠামোর ব্যক্তির যখন মাপলো হচ্ছে এই প্রান্তের দৈর্ঘ্য হচ্ছে দূরত্ব হচ্ছে এক্স টু, এইচ ড্যাশ কাঠামোর মাপলো হচ্ছে এক্স ড্যাশ টু। তাহলে এই কাঠামোর কাছে এই দণ্ডটার দৈর্ঘ্য কত হবে? এই কাঠামোর কাছে এই দণ্ডটার দৈর্ঘ্য হবে হচ্ছে এক্স টু ড্যাশ মাইনাস হচ্ছে এক্স ওয়ান ড্যাশ সমান হচ্ছে এই কাঠামোর সাপেক্ষে এই দণ্ডটা হচ্ছে কি গতিশীল, ওই জন্য গতিশীল দণ্ডকে আমরা এল দ্বারা প্রকাশ করব। গতিশীল দণ্ডকে আমরা এল দ্বারা প্রকাশ করব। গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এল। এটাকে বলা হচ্ছে প্রপার লেন্থ, আর এটা বলা হচ্ছে আপেক্ষিক লেন্থ বা রিলেটিভিস্টিক লেন্থ বলতেছি। আচ্ছা, তাহলে আবার বলি যে এস কাঠামোতে এবি দণ্ডটা আছে, ইনি মাপলেন যখন এক্স অন, ইনি তখন মাপবেন হচ্ছে এক্স অন ড্যাশ। ইনি যখন মাপলেন হচ্ছে পরের প্রান্তটা এক্স টু, ইনি মাপলেন হচ্ছে এক্স টু ড্যাশ। তাহলে ইনার কাছে দণ্ডের দৈর্ঘ্যটা কত হবে? দুটোর বিয়োগ, ইনার কাছে দণ্ডটার দৈর্ঘ্য হবে দুটোর বিয়োগ। কিন্তু এই কাঠামোর সাপেক্ষে যেহেতু স্থির এল দ্বারা প্রকাশ করছি, আর এই কাঠামোর সাপেক্ষে এটা হচ্ছে গতিশীল, ওই জন্য আমরা হচ্ছে এল দ্বারা প্রকাশ করছি। এখন আমরা লরেন্সের বিপরীত সমীকরণ, বিপরীত রূপান্তর সমীকরণ, লরেন্স বিপরীত রূপান্তর সমীকরণ ব্যবহার করব। রূপান্তর সমীকরণ যদি ব্যবহার করি, লরেন্স বিপরীত রূপান্তর সমীকরণ যদি আমরা ব্যবহার করি, তাহলে বিপরীত রূপান্তর সমীকরণে কত হবে? এক্স এ প্রান্তের জন্য যদি আমরা বলি যে এক্স অন প্রান্তের জন্য বা এ প্রান্তের জন্য, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এক্স অন, বিপরীত হলে কি হবে? প্লাস হবে। তাহলে এক্স অন ড্যাশ প্লাস হচ্ছে ভি টি ভাগ হচ্ছে রুট ওভার অন মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার ভি টি ড্যাশ। আচ্ছা, এ প্রান্তের জন্য, এক্স ওয়ান প্রান্তের জন্য বা এবি এ প্রান্তের জন্য। এবার বি প্রান্তের জন্য কত হবে? এক্স টু, বি প্রান্তের জন্য এক্স টু সমান হচ্ছে লিখবো হচ্ছে এক্স টু ড্যাশ প্লাস হচ্ছে ভি টি ড্যাশ, নিচে হচ্ছে রুট ওভার অন মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। তাহলে আমরা বি প্রান্তের লরেন্সের বিপরীত রূপান্তর সমীকরণ ব্যবহার করলাম এবং হচ্ছে এ প্রান্তের লরেন্সের বিপরীত রূপান্তর সমীকরণ ব্যবহার করলাম। এখন আমরা পাইছিলাম, এটা মুছে দেই, আমরা পাইছিলাম যে এল সমান হচ্ছে এল নট সমান হচ্ছে এক্স টু মাইনাস হচ্ছে এক্স অন। এখানে যদি আমার মান যদি বসে দেই, এক্স টুর মান হচ্ছে এক্স টু ড্যাশ প্লাস হচ্ছে ভি টি ড্যাশ মাইনাস এক্স অন ড্যাশ মাইনাস হচ্ছে ভি টি ড্যাশ, নিচে আমরা লিখবো হচ্ছে রুট ওভার দুটো বিয়োগ অন মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার, এত ভাগ এত। তাহলে আমরা লসাগু করলে এটা লিখতে পারি। সমান আমরা এখানে লিখবো হচ্ছে এটা কেটে যাবে, এখানে থাকবে হচ্ছে এক্স টু ড্যাশ মাইনাস হচ্ছে এক্স অন ড্যাশ, নিচে হচ্ছে রুট ওভার অন মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এখন আমরা এটা সমান আমরা দেখলাম হচ্ছে এটা সমান আমরা লিখলাম এক্স টু ড্যাশ মাইনাস হচ্ছে এক্স অন ড্যাশ, এক্স টু ড্যাশ মাইনাস এক্স অন ড্যাশ সমান হচ্ছে এল। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এল, আর নিচে হচ্ছে রুট ওভার অন মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এল সমান হচ্ছে এল নট রুট ওভার অন মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। তাহলে এল এই সমীকরণটা আমরা হচ্ছে লিখতে পারি যে এল সমান হচ্ছে এল কি চলমান দৈর্ঘ্য, আর এল নট হচ্ছে স্থির দৈর্ঘ্য। স্থির দৈর্ঘ্য মানে যে কাঠামোতে ঘটনাটা ঘটছে সেখানে যিনি মাপছেন তার দৈর্ঘ্য, রুট ওভার অন মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচনের সেই সমীকরণ, দৈর্ঘ্য সংকোচনের সমীকরণ হচ্ছে এটা। আচ্ছা, এটাকে আমরা অন্যভাবে করতে পারি, অন্যভাবেও আমরা এই প্রমাণটা করতে পারি। একটু জাস্ট দেখে নেই, এই প্রমাণটা আমরা অন্যভাবেও দিতে পারি। সেটা হলো যে ধরে নিয়েছিলাম বস্তুটা হচ্ছে এই কাঠামো এস কাঠামোতে আছে, ধরে নিলাম ওয়াই ড্যাশ জেড ড্যাশ, এই ঘটনাটা বস্তুটা আছে হলো এস ড্যাশ কাঠামোতে, বস্তুটা আছে এস ড্যাশ কাঠামোতে। তাহলে আমরা স্বাভাবিকভাবে এই ব্যক্তি যখন মাপবে তখন হচ্ছে এক্স অন ড্যাশ এক্স টু ড্যাশ, ইনি যখন মাপবে তখন হচ্ছে এক্স অন, এই প্রান্তটা পাবো হচ্ছে এক্স টু।
তাহলে এস কাঠামোর সাপেক্ষে যখন মাপা হবে তখন হচ্ছে এই দৈর্ঘ্যটা কত হবে, ডেল এস ড্যাশ সমান হচ্ছে x2 ড্যাশ মাইনাস হচ্ছে x1 ড্যাশ সমান হচ্ছে এল নট। এল নট কেন, এই কাঠামোর সাপেক্ষে যেহেতু সে স্থির ওই জন্য এই কাঠামোতে যে মাপটা হবে সেটা হচ্ছে এল নট। আবার ডেল এক্স এর ক্ষেত্রে কি হবে, এস কাঠামোতে কি হবে, এস কাঠামোতে কি হবে, ওটার মাপটা হবে কত, ডেল এক্স সমান হচ্ছে x2 মাইনাস হচ্ছে x1, এটা বিয়োগ হচ্ছে এটা, তাহলে x2 মাইনাস সমান হচ্ছে এল। যেহেতু এই কাঠামোর সাপেক্ষে এবি দণ্ডটা হচ্ছে গতিশীল অবস্থা আছে ওই জন্য আমরা হচ্ছে গতিশীল অবস্থায় লিখছি। এখন খেয়াল করো যে লরেন্জ রূপান্তর সমীকরণ আমরা ব্যবহার করবো। খেয়াল করো যে যখন একই পজিশনে ছিল তখন তারা যাওয়া শুরু করছে এবং এই ব্যক্তি যখন মাপলো ইনি যখন ইচ্ছা তখনই মাপতে পারে, তার কারণ তার কাছে এবি দণ্ডটা হচ্ছে স্থির অবস্থা আছে, সে যখন ইচ্ছা তখন যদি মাপে একই দৈর্ঘ্য পাবে। তাহলে সে যখন এ এবং বি প্রান্ত মাপলো তখন সে হচ্ছে এরকম পেল। আবার এই ব্যক্তি যখন মাপবে, এই এস কাঠামোর জন্য লোকজন মাপবে, তখন এ এবং বি তাকে দুটি একই সাথে মাপতে হবে। এ এবং বি, এ প্রান্তে এবং বি প্রান্তের দৈর্ঘ্য দুইটা হচ্ছে একই সাথে, মানে x1 এবং x2টা হচ্ছে একই সাথে মাপতে হবে। কেন একই সাথে মাপতে হবে, যদি x1টা মেপে নেয়, মাপার পরে কিছুক্ষণ পরে যদি x2টা মাপে তাহলে কি হবে, বস্তুটা যেহেতু এটা ভিবেগে যেহেতু গতিশীল আছে তাহলে সে কিন্তু সামনের দিকে দ্রুত গতিতে চলে যাবে, তখন তার দৈর্ঘ্যে কি হবে, পরিবর্তন হয়ে যাবে। ওই জন্য এ প্রান্ত এবং বি প্রান্ত থাকে একই সাথে, মানে x1 এবং x2টা আছে একই সাথে মাপতে হবে, মানে সময়ের কোনো পার্থক্য করা যাবে, মানে সময়ের কোনো ব্যবধান থাকবে না। ডেল এক্স এর মানটা হচ্ছে কি হবে, সরি ডেল টির মানটা হচ্ছে, ডেল টিটা সমান হচ্ছে সময়ের ব্যবধান, তার মানে হচ্ছে ডেল টি সমান হচ্ছে t2 মাইনাস হচ্ছে t1 সমান হচ্ছে 0। এই ব্যবধানটা থাকে ডেল টি সময়ের ব্যবধানের ভিতরে, 0 সময়ের ব্যবধানে থাকে x1 এবং x2 এই প্রান্ত দুটা মাপতে হবে। তাহলে এখানে যদি আমরা লরেন্জ সমীকরণ যদি প্রয়োগ করি, খেয়াল করো, তাইলে আমরা লিখবো হচ্ছে ডেল এক্স ড্যাশ সমান হচ্ছে ডেল এক্স মাইনাস হচ্ছে ভি ডেল টি নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। লরেন্জের সমীকরণ যদি প্রয়োগ করি তাহলে ডেল এক্স ড্যাশ সমান হচ্ছে, আমরা এটা লিখতে পারি, সেখান থেকে আমরা ডেল এক্স আর এটার মান হচ্ছে ডেল টি যদি 0 তাহলে এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে এবং হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। তো এখানে আমরা পাইছিলাম যে এটার মান হচ্ছে এল নট, তাহলে এটুক পাচ্ছি হচ্ছে কত, এল নট সমান হচ্ছে এল ভাগ রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি এল সমান হচ্ছে এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, সেই আমরা অন্যভাবেও দেখাতে পারি। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে আমরা সমীকরণ যেটা পেলাম, দৈর্ঘ্য সংকোচনের যে সমীকরণটা পেলাম সেটা কত, এল সমান হচ্ছে এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এখানে কোনটা বড়, এল বড় না এল নট বড়? এল নট কি, যে স্থির কাঠামো থেকে দেখেছি, আর এল হচ্ছে দূর থেকে দেখেছি। এই টার্মটা আছে 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার রুট ওভার, এই টার্মটা হচ্ছে 1 হচ্ছে বড়, এই টার্মটা হচ্ছে 1 হচ্ছে বড়। আচ্ছা, বা আমরা অন্যভাবে দেখাতে পারি, যদি এখানে ভি গ্রেটার দেন সি, তাহলে ধরে নিলাম যে এখানে এল নট, রুট ওভার দিলাম 1 মাইনাস, ভি এর মান ধরে নিলাম হচ্ছে 4 আর সি এর মান ধরে নিলাম 5, যেহেতু ভি এর চাইতে সি বড়, এটা স্কয়ার যদি করি আমরা সমান হচ্ছে, খেয়াল করো, এল নট, তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 25 মাইনাস হচ্ছে 16 নিচে হচ্ছে 25 সমান লিখতে পারি হচ্ছে কত, 9 ভাগ হচ্ছে 25 সমান এল নট 3 ভাগ হচ্ছে 5, তাহলে 5 এল সমান হচ্ছে 3 এল নট। খেয়াল করে বললাম যে এই সমীকরণের মধ্যে এল বড় না এল নট বড়, এই সমীকরণে এল বড় না এল নট বড়, তাহলে আমরা দেখাতে পারি, জানি যে অবশ্যই সি হচ্ছে ভি এর চাইতে বড়। যদি ভি বড় হয় তাহলে ধরে নিলাম যে ভি এর মান 4, সি এর মান হচ্ছে 5। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতেছি হচ্ছে 5L সমান হচ্ছে 3L নট, তার মানে এটার 5 গুণ সমান হচ্ছে এটার 3 গুণ, তার মানে অবশ্যই হচ্ছে এল নটটা বড় হবে, অবশ্যই এল নটটা হচ্ছে এল এর চাইতে বড় হবে। তাহলে আমরা কি দেখতেছি যে
নিশ্চল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য চেয়ে নিশ্চল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য চেয়ে ছোট হয়, এই ঘটনাটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন বা স্থান সংকোচন বলা হয়। আচ্ছা, স্লাইডে যাও। যাও। আচ্ছা, তাহলে এই সমীকরণটা আমরা বের করলাম যে এই সমীকরণকে দৈর্ঘ্য সংকোচন সম্বন্ধে সমীকরণ বলে। গতিশীল অবস্থায় দণ্ডের দৈর্ঘ্য নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য ছোট হয়, এই ঘটনাটাকে বলা হচ্ছে লরেন্স ফিল্ড জেরাল্ড সংকোচন বা স্থান সংকোচন বলা হয়। এই সমীকরণ দেখো, স্থির কাঠামোর কোনো পর্যবেক্ষকের নিকট গতিশীল কাঠামোতে অবস্থিত দণ্ডের দৈর্ঘ্য এত পরিমাণ ছোট হবে। স্থির কাঠামোর কোনো পর্যবেক্ষকের নিকট গতিশীল কাঠামোতে অবস্থিত দণ্ডের দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্যটা যাই থাক না কেন সেটা হচ্ছে √1 - v² ভাগ c² পরিমাণ ছোট হবে। তার মানে কি, যে ভি এর উপরে নির্ভর করবে। আলোকের বেগ তো কনস্ট্যান্ট এবং ভি যে আপেক্ষিক বেগটা সেটার উপর হচ্ছে নির্ভর করবে। আবার যে কাঠামোতে বস্তুটি নিশ্চল সে কাঠামোতে এর দৈর্ঘ্য সর্বাধিক হবে এবং যে কাঠামোতে বস্তুটি গতিশীল সে কাঠামোতে এর দৈর্ঘ্য হচ্ছে কম হবে। আবার আমরা বলতে পারি যে আমরা এটুককে বলতে পারি যে এল সমান যেহেতু L0 √1 - v² ভাগ হচ্ছে c²। ভি যদি সি এর সমান হয়, ভি সমান যদি সি হয়, তাহলে এল সমান আমরা লিখতে পারি L0 √1 - vc এর সমান হলে হচ্ছে 1 হবে, সমান হচ্ছে এটা হচ্ছে 0 হবে। তাহলে আলোর বেগে গতিশীল মানে ভি এর মানটা হচ্ছে সি। যদি সি বেগে যদি কোনো বস্তু যদি গতিশীল হয় বা আলোর বেগে যদি কোনো গতিশীল হয়, তাহলে গতিশীল বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 0 হবে। গতিশীল বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 0 হবে, মানে যে কাঠামো থেকে দেখবো সেই কাঠামো থেকে আমরা দেখবো যে বস্তুর দৈর্ঘ্যটা হচ্ছে গতিশীল কাঠামোতে যে বস্তুটা থাকবে, আর আমরা যে কাঠামো থেকে দেখবো সেটা হচ্ছে গতিশীল কাঠামো, গতিশীল বস্তুর দৈর্ঘ্য, সেখানে হচ্ছে বস্তুর দৈর্ঘ্যটা হচ্ছে 0 হয়ে যাবে। মানে আলোকের বেগে গতিশীল কোনো বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 0 হয়ে যায়। আবার যদি ভি এর মান যদি আমরা 0 বলি, দেখো ভি এর মান হচ্ছে 0, মানে আপেক্ষিক বেগ নাই। দুইটা কাঠামোর ভিতরে কোন আপেক্ষিক বেগ নাই। তাহলে যদি হয়, তাহলে আমরা এখানে যদি 0 বসিয়ে দেই, তাহলে আমরা পাবো হচ্ছে এখানে কত পাবো, এখানে যদি ভি এর মান যদি 0 বসিয়ে দেই আপেক্ষিক বেগ, তাহলে হচ্ছে 0, তাহলে 1, তাহলে L0। তাহলে দুইটা বস্তুর ভিতরে, দুইটা কাঠামোর ভিতরে যদি আপেক্ষিক বেগ যদি না থাকে, তাহলে স্থির কাঠামোতে দৈর্ঘ্য এবং গতিশীল কাঠামোতে দৈর্ঘ্য হচ্ছে একই রকম থাকবে। স্থির কাঠামোতে দৈর্ঘ্য এবং হচ্ছে গতিশীল কাঠামোতে দৈর্ঘ্যটা হচ্ছে একই রকম থাকবে। আচ্ছা, এটাই ছিল আমাদের হচ্ছে দৈর্ঘ্য সংকোচন সংক্রান্ত ঘটনা। এখন আমরা জাস্ট একটু দেখব এখানে যে একটা উদ্দীপক দেখব। উদ্দীপকটা স্লাইডে খেয়াল করো। আচ্ছা, 0.6 সি মানে হচ্ছে আলোকের বেগ। দ্রুতিতে চলমান একটি কাল্পনিক ট্রেন কোনো ছোট স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করে গেল। প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী ট্রেনের দৈর্ঘ্য মাপল 200 মিটার, যা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সমান। আচ্ছা, বলছে 0.6 দ্রুতিতে চলমান একটি কাল্পনিক ট্রেন কোনো ছোট স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করে গেল। প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী ট্রেনের দৈর্ঘ্য মাপল 200 মিটার, যা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সমান। ট্রেনের নিশ্চল দৈর্ঘ্য কত? ক নম্বরে বলছে ট্রেনের নিশ্চল দৈর্ঘ্য কত। ট্রেনের কোনো যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম না বেশি মাপবে, মানে প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্যটা ছিল ট্রেনের কোনো যাত্রী সেই দৈর্ঘ্যটা কম না বেশি মাপবে, ব্যাখ্যা করো। আচ্ছা, স্লাইডে থাকো। আচ্ছা, খেয়াল করো, স্লাইডে থাকো, আমি দেখাচ্ছি। যে প্ল্যাটফর্মের এক ব্যক্তি ট্রেন, আচ্ছা ট্রেন বলছে যে কত দ্রুতিতে চলমান, এটা হচ্ছে চলতেছে হচ্ছে 0.6 সি এত দ্রুতিতে চলমান। ভিড় মানটা হচ্ছে 0.6 সি এত দ্রুতিতে ট্রেনটা হচ্ছে চলছে এবং ট্রেনের যাত্রী দেখলো প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সমান। আচ্ছা, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে এটুক হচ্ছে 200 মিটার। প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে, ট্রেনে যাচ্ছে মানুষ। আচ্ছা,
সামনের দিকে ট্রেনে যাচ্ছে এবং প্ল্যাটফর্মকে এত বেগে অতিক্রম করে যাচ্ছে। তাহলে ক নাম্বারে বলছে, স্লাইডে থাকো, হ্যাঁ, ক নাম্বারে বলছে যে ট্রেনের নিশ্চল দৈর্ঘ্য কত, ট্রেনের নিশ্চল দৈর্ঘ্য কত। আচ্ছা, আমরা এখন এখানে বলা হচ্ছে যে কোনটা এল আর কোনটা হচ্ছে এল নট হবে। নিশ্চল দৈর্ঘ্য মানে হচ্ছে এল নট বের করবো আমরা। আর ট্রেনের যাত্রী ট্রেনের দৈর্ঘ্য মাপলো কত, এল সমান মাপলো হচ্ছে 200 মিটার। তাহলে আমরা জানি এল সমান হচ্ছে এল ভাগ হচ্ছে √1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। তাহলে আমরা এল নট বের করব, এল এর মান হচ্ছে 200 √1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এখানে ভি এর মান হলো, ভি এর মানটা আমরা বসিয়ে দেয় কত, 0.6, সি নিচে হচ্ছে সি, এটার উপর হচ্ছে স্কয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা জানি এল নট সমান হচ্ছে এল ভাগ √1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার, মান বসিয়ে দিলাম। এখানে বলছে প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী ট্রেনের দৈর্ঘ্য মাপলো, মানে সে চলন্ত অবস্থায় ট্রেনের দৈর্ঘ্য মাপছে। প্ল্যাটফর্মে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে সে চলন্ত অবস্থায় ট্রেনের দৈর্ঘ্য মাপছে, তার মানে তার কাছে গতিশীল দৈর্ঘ্য। তাহলে এই 200 মিটারটা হচ্ছে ট্রেনের যে মাপলো তার হচ্ছে গতিশীল দৈর্ঘ্য। তাহলে আমরা যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে একটা মান পাবো, সেই মানটা হলো, তোমরা ক্যালকুলেশন করে দেখবা, 250 মিটার। এই মানটা পাবো হচ্ছে 250 মিটার। তাহলে ক নম্বরে কি ছিল, যে ট্রেনের নিশ্চল দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্যটা ছিল 250 মিটার। মানে ট্রেনে যে ব্যক্তি বসে আছে সে যদি মাপে তাহলে অবশ্যই 250 মিটার মাপতে পারবে। আচ্ছা, খ নম্বরে বলছে, এটা মুছে দেই, খ নম্বরে বলছে ট্রেনের কোনো যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম না বেশি মাপবে। আচ্ছা, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা ছিল এখানে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এল নট ড্যাশ দিলাম, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এল নট ড্যাশ সমান হচ্ছে 200 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আচ্ছা, ট্রেনের কোনো যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম না বেশি মাপবে। ট্রেনের যে যাত্রী মাপবে সেটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেটা হচ্ছে এল, সেটা হচ্ছে গতিশীল দৈর্ঘ্য। তাহলে আমরা লিখবো এল সমান হচ্ছে, এল নট সমান হচ্ছে এল ভাগ হচ্ছে √1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এখানে আমরা একটু ড্যাশ দিয়ে নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা এল নট সমান পাবো হচ্ছে এল নট ড্যাশ √1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এখন যদি আমরা মান বসে দেই 200, আর এটা হচ্ছে 1 মাইনাস 0.6 সি ভাগ হচ্ছে সি স্কয়ার। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা মানটা পাবো হলো এল ড্যাশ সমান হচ্ছে 160 মিটার। তার মানে ট্রেনের কোনো যাত্রী যদি, স্লাইডে যাও, ট্রেনের নিশ্চল দৈর্ঘ্য আমরা পালাম হচ্ছে 250 মিটার। আর ট্রেনের কোনো যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম না বেশি মাপবে, সে হচ্ছে মাপবে হচ্ছে কম মাপবে। ট্রেনের যে প্ল্যাটফর্মের কোনো যাত্রী যে দৈর্ঘ্যটা মাপবে সেটা হচ্ছে 160 মিটার। তার মানে সে অবশ্যই কি মাপবে, কম মাপবে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ছিল 200 মিটার এবং সে মাপলো হচ্ছে 160 মিটার। আচ্ছা, নিশ্চয়ই তোমরা বুঝেছো ম্যাথটা। আচ্ছা, আমরা আরেকটা দেখবো যে স্লাইডে, হ্যাঁ, ভিন্ন গ্রহের একটি নভোযান 0.6 দ্রুতিতে বা গতিতে রাজশাহী কলেজ ফুটবল মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে। এটার অর্থ হলো, কত 10 মিটার বছর লম্বা আর প্রস্থ হলো 50 মিটার। আচ্ছা, ভিন গ্রহের একটি নভোযান এত দ্রুতিতে রাজশাহী কলেজ ফুটবল মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে। তার মানে নভোযানটি এই দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে কত বেগে যাচ্ছে, বলছে 0.6 সি বেগে যাচ্ছে একটি নভোযান। আচ্ছা, দৈর্ঘ্য হচ্ছে, মাঠটার দৈর্ঘ্য হচ্ছে 110 মিটার, প্রস্থ হচ্ছে 50 মিটার এবং নভোযানটা 0.6 সি মিটার দ্রুতিতে মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে যাচ্ছে। বলছে নভোযানের ভিন্ন গ্রহবাসীর পরিমাপ অনুযায়ী ফুটবল মাঠটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে। ফুটবল মাঠটির যখন সে যাচ্ছে তখন সে তার দৈর্ঘ্য কত দেখবে এবং হচ্ছে প্রস্থ কত দেখবে। তাহলে ফুটবল মাঠটির দৈর্ঘ্য আমাদের কাছে কত, 110 মিটার। তার মানে এটা হচ্ছে এল নট। আর সে যখন দেখছে, নভোযানের কোনো ব্যক্তি যখন দেখতেছে
সে কি দেখবে, মাঠটাকে গতিশীল অবস্থায় দেখবে। এটার উপর যখন যাচ্ছে তখন মাঠটা কি দেখবে, গতিশীল অবস্থায় দেখবে। তাহলে তার কাছে দৈর্ঘ্যটা কত হবে সেটা আমরা বের করবো। এল সমান হচ্ছে এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এখন এখানে আমরা পাচ্ছি হচ্ছে 110, এটা দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য সংকোচন। তাহলে এল সমান হচ্ছে এল নট এত, আর রুট ওভার 1 মাইনাস 0.6 সি ভাগ হচ্ছে সি, এটা সমান যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা পাবো হলো 88 মিটার। তাহলে দৈর্ঘ্যের দিকে সংকোচন হচ্ছে কত, দৈর্ঘ্যের দিকে পাচ্ছি হচ্ছে 88 মিটার পাবো। এবং প্রস্থের দিকে কত পাওয়া যাবে, যেহেতু প্রস্থ বরাবর তার কোনো বেগ নাই, যেমন বলছিলাম যে ওয়াই ড্যাশ সমান হচ্ছে ওয়াই, জেড ড্যাশ সমান হচ্ছে জেড, এই বরাবর তার কোনো আপেক্ষিক বেগ ছিল না, বিধায় ওই বরাবর তার কোনো পরিবর্তন নাই। তাহলে প্রস্থটা কত হবে, প্রস্থ বরাবর তাহলে আমরা লিখবো হচ্ছে প্রস্থ সংকোচনটা কত হবে, প্রস্থ সংকোচনটা হচ্ছে এল সমান হচ্ছে এল নট সমান হচ্ছে, আমরা এখানে লিখতে পারি হচ্ছে কত 50। তার মানে যা ছিল সেটাই থাকবে, যেটা ছিল সেটা থাকবে, প্রস্থ বরাবর তার কোনো পরিবর্তন হবে না, শুধু দৈর্ঘ্য বরাবর পরিবর্তন হবে। তখন তাহলে মাটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত, প্রস্থ 50 থাকবে এবং হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 88 মিটার হবে। তখন মাঠের শেপটা কি হবে, মাঠের শেপটা হচ্ছে একটু চেঞ্জ হয়ে যাবে। মাঠের শেপটা হচ্ছে তখন আমরা এটা ঠিকই থাকবে, এখানে হচ্ছে তখন এখান থেকে হয়তো হবে, আর এখানে 50 মিটার থাকবে, এখানে হচ্ছে 88 মিটার হবে। তখন মাঠের শেপটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, মাঠের শেপটা হচ্ছে এভাবে চেঞ্জ হয়ে যাবে এবং দৈর্ঘ্য এবং প্রস্থের পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যদি আচ্ছা আরেকটা জিনিস দেখাই, আর একটু খেয়াল করো যে জিনিসটা হতো এরকম, যদি আমরা দেখালাম দৈর্ঘ্য প্রস্থ, যদি এরকম যদি হতো যে মাঠটার কত বললাম 110 মিটার এবং প্রস্থ হচ্ছে 50 মিটার, এটা হচ্ছে মাঠের কর্ণ বরাবর গেল, নবজনটা হচ্ছে মাঠের কি করলো, কর্ণ বরাবর গেল। যদি আমি বলে দিচ্ছি এ বি সি ডি, তাহলে যে নবজনটা যাচ্ছে হচ্ছে মাঠের কর্ণ বরাবর আছে, কর্ণ বরাবর যদি তাহলে এখানে একটা হচ্ছে কোণ তৈরি করলো, তাহলে আমার কোণটা হচ্ছে থিটা কোণ তৈরি করলো। আচ্ছা, যদি কর্ণ বরাবর যায় তাহলে এই নবজানের ব্যক্তিটার কাছে মাঠটির ক্ষেত্রফল বা দৈর্ঘ্য প্রস্থটা কেমন হবে, মাঠটির ক্ষেত্রফল কিংবা দৈর্ঘ্য এবং প্রস্থটা কেমন হবে। তাহলে খেয়াল করো যে এখানে যাচ্ছে কি, কর্ণ বরাবর যাচ্ছে, নবযানটা হচ্ছে মাঠের কর্ণ বরাবর যাচ্ছে। তাহলে কর্ণ বরাবর যদি যায় তাহলে তার এদিকে একটা উপাংশ থাকবে, আচ্ছা এদিকে তার একটা উপাংশ থাকবে কত, বেগের একটা উপাংশ থাকবে, এক্স অক্ষ বরাবর বেগের একটা উপাংশ থাকবে, এখানে হচ্ছে বলছি ভি কস থিটা, আর এই বরাবর থাকবে হচ্ছে ভি সাইন থিটা। আমরা জানি ভেক্টরের নিয়ম অনুসারে বেগের দুই দিকে যদি উপাংশ থাকে, একটা ভি কস থিটা, যার সাথে থিটা কোণ তৈরি করবে তাকে ভি কস থিটা, এবং যার সাথে থিটা কোণ তৈরি করবে লম্ব দিকে সেটা হচ্ছে ভি সাইন থিটা। তাহলে বেগের কি দুই পাশে দুটো উপাংশ আছে, এটা এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ধরে নিলাম হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এখন এই যে নবযানটা যে যাচ্ছে তার কর্ণ বরাবর, তাহলে তার কাছে মাঠটার দৈর্ঘ্য প্রস্থ বা তার ক্ষেত্রফলটা কেমন হবে। তাহলে দৈর্ঘ্য সংকোচন কত হবে, দৈর্ঘ্য সংকোচন আমরা লিখবো হচ্ছে এল এক্স বরাবর যদি লিখি তাহলে লিখবো হচ্ছে এই পাশে 110 তো ছিলই, আর রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার মানে হচ্ছে ভি কস থিটা ভাগ হচ্ছে সি, এটার উপর স্কয়ার। আচ্ছা, প্রস্থ সংকোচন এল ওয়াই সমান হচ্ছে 50 রুট ওভার 1 মাইনাস ভি সাইন থিটা, উপরের দিকে কি ছিল, উপরের দিকে উপাংশ ছিল সাইন থিটা, তাহলে ভি সাইন থিটা ভাগ হচ্ছে সি, এটার উপর হচ্ছে স্কয়ার। দেখা যাবে যে এই মানটা হচ্ছে কমে যাবে, এই মানটা কমে যাবে, আবার এই মানটা হচ্ছে কমে যাবে, এ পাশের মানটা কমে যাবে এবং হচ্ছে এ পাশের মানটা কমে যাবে। তখন দেখা যাবে যে 110 ছিল এবং 50 ছিল, সেটা হচ্ছে কম হয়ে, আমরা থিটার মান জানি না, থিটার মান আমরা যদি মানে দেওয়া থাকে বা থিটার মান দিয়ে দিলে এবং বেগের মান যদি দেওয়া থাকে, আমরা সবকিছু ক্যালকুলেশন করে তখন দেখা যাবে মানটা কমে গেছে। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, যদি কর্ণ বরাবর যেত তাহলে হচ্ছে তার মানগুলো এরকম পেতাম। তখন
এ পাশে কমে যাবে, এ পাশে কমে যাবে, তখন দেখা যাবে যে এটা একটা হচ্ছে এরকম শেপের একটা হতো, এরকম শেপের একটা কিছু হতো, যে এ পাশে দৈর্ঘ্য বরাবর কমে গেছে, প্রস্থ বরাবর কমে গেছে, তখন মাঠটা তারা দেখবে হচ্ছে ছোট মানের দেখবে, মাঠের ক্ষেত্রফলটা কম দেখবে। আচ্ছা, আবার এরকম যদি হয় যে যদি এরকম হয় যে নভোযানটা বৃত্তাকার মাঠ বরাবর আসতেছে, মাঠটা হচ্ছে এরকম বৃত্তাকার মাঠ বরাবর, তার ব্যাস বরাবর ধরে নিলাম যে নভোযানটা আসতেছে, নভোযানের বেগ হচ্ছে এইদিকে এই বরাবরে যাচ্ছে, এদিকেও তার একটা ব্যাস আছে, ধরলাম যে এই বরাবর এই ব্যাস বরাবর যাচ্ছে, ধরে নিলাম হচ্ছে এটা এ বি সি ডি, এ বি ব্যাস বরাবর যাচ্ছে। এখন এবি ব্যাস বরাবর যেহেতু যাচ্ছে, তাহলে কি হবে, এই বরাবর তার দৈর্ঘ্য কমে যাবে, যে বরাবর যাবে সেই বরাবর হচ্ছে দৈর্ঘ্যটা কমে যাবে, আর অন্য বরাবর ঠিক থাকবে। তাহলে এবি বরাবর যদি যায়, তাহলে এই বরাবর তার যদি দৈর্ঘ্য কমে যায়, তখন যেটা হবে সেটা হচ্ছে এটা কমে, ধরে নিলাম যে এই পর্যন্ত হলো, তাহলে এখন এটা যদি এই পর্যন্ত হয়, তখন জিনিসটা হচ্ছে এরকম হবে, একটা উপবৃত্তাকার শেপটা বেরোবে, মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে কমে যাবে, এই দৈর্ঘ্যটা কমে যাবে, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে ঠিক থাকবে, এটা যেটা দৈর্ঘ্য এটা হচ্ছে ঠিক থাকবে, সি ডিটা ঠিক থাকবে, আর এখানে এ ড্যাশ বি ড্যাশ হয়ে যাবে, মানে সি এবং ডিটা হচ্ছে ঠিক থাকবে, কিন্তু এই দৈর্ঘ্যটা হচ্ছে কমে যাবে, তখন বৃত্ত হচ্ছে কি হচ্ছে উপবৃত্তাকার আকার ধারণ করবে। যদি বৃত্তাকার মাঠের দিয়ে যায় এবং ভি বেগে যদি এক নভোযান যায়, তখন সে হচ্ছে তার দৈর্ঘ্যটা কমে যায়, তখন কি হবে, বৃত্ত তখন হচ্ছে উপবৃত্তাকার হয়ে যায়। আরেকটা দেখো, দেখো 3 মিটার দৈর্ঘ্যের কোন রড এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে, 0.8 সি বেগে কোনো পর্যবেক্ষক এক্স অক্ষ বরাবর অগ্রসর হলে তার কাছে রডের আপাত দৈর্ঘ্য কত মনে হবে? কত বেগে যাচ্ছে চিত্রের ভিতরে দেখো যে 0.8 সি বেগে যাচ্ছে, আর রডের দৈর্ঘ্যটা হচ্ছে 3 মিটার দৈর্ঘ্যের রড 30 ডিগ্রি কোণে এক্স অক্ষের সাথে আছে, তাহলে এক্স অক্ষ বরাবর যদি থাকে, তাহলে তার কাছে রডের দৈর্ঘ্য কেমন মনে হবে? তাহলে এক্স অক্ষের দিকে দেখো, যদি 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, তাহলে 3 cos 30 ডিগ্রি হবে এক্স অক্ষ বরাবর তার দৈর্ঘ্য রূপাংশ, এবং অয় অক্ষ বরাবর দৈর্ঘ্য রূপাংশ হবে 3 sin হচ্ছে 30 ডিগ্রি, যাচ্ছে কোন অক্ষ বরাবর, ভি সমান হচ্ছে 0.8 সি এই বরাবর যাচ্ছে, তাহলে এই বরাবর তার কি হবে, দৈর্ঘ্যের পরিবর্তন হবে, 3 cos 30 ডিগ্রি যে অংশটা সেটা হচ্ছে পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, পরিবর্তন হলে কত হবে দেখো, এদিকে দেখে দেই, তাহলে এল এক্স সমান হচ্ছে এক্স অক্ষ বরাবর, তার মানে হলো থ্রি কস 30 ডিগ্রি, এটা হচ্ছে 3 মিটার, আর এটা হচ্ছে 3 sin 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এল এক্সটা কত হবে, এল নট এক্স √1 মাইনাস ভি স্কোয়ার ভাগ হচ্ছে সি স্কোয়ার, সমান এই মানটা দেওয়া আছে হচ্ছে 3 cos 30 ডিগ্রি দৈর্ঘ্য বরাবর। আচ্ছা, √1 হচ্ছে 1 মাইনাস 0.8 সি ভাগ হচ্ছে সি, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 1.56 মিটার। আবার হচ্ছে এল অয় বরাবর কত হবে, এল নট অয়, আচ্ছা সমান হচ্ছে, যেহেতু এই বরাবর যাচ্ছে হচ্ছে এই বরাবর যাচ্ছে, ভিটা হচ্ছে এই বরাবর তার কোনো উপাংশ নাই, তাহলে এটা হচ্ছে ঠিকই থাকবে, তাহলে 3 sin 30 ডিগ্রি সমান হচ্ছে 1.5 এত মিটার। তাহলে এক্স অক্ষ বরাবর সে দেখবে হচ্ছে এত, অক্ষ বরাবর দেখবে হচ্ছে এত, তাহলে এটাকে যদি আমরা কত, এল এক্স আর হচ্ছে এল অয়, এটা যদি এল হয় তাহলে এটা হচ্ছে এল অয়, এটা হচ্ছে এল এক্স, এটা যদি এল হয় তাহলে এটা হচ্ছে এল এক্স, এটা হচ্ছে এল অয়, তাহলে এল সমান আমরা লিখতে পারি √এল এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এল অয় স্কোয়ার, তাহলে 1.56 স্কোয়ার প্লাস হচ্ছে 1.5 স্কোয়ার √, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি
তাহলে পাবো হলো 2.16 মিটার, 2.16 মিটার। তাহলে আপাতত দৈর্ঘ্যটা হচ্ছে 2.16 মিটার। তাহলে রডের আপাতত দৈর্ঘ্যটা দেখবে হচ্ছে 3 মিটারের জায়গাতে দেখবে হচ্ছে 2.16 মিটার। স্লাইডে দাও। তাহলে আমরা দেখলাম 3 মিটার দৈর্ঘ্যের কোনো রড এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে যদি থাকে এবং এত বেগে কোনো পর্যবেক্ষক এক্স অক্ষ বরাবর অগ্রসর হলে তার কাছে রডের দৈর্ঘ্য কত মনে হবে সেটা হচ্ছে আমরা দেখলাম যে তার আপাতত দৈর্ঘ্যটা হচ্ছে 1.56 এক্স অক্ষ বরাবর এবং হচ্ছে অ অক্ষ বরাবর 1.50। তাহলে ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তি যেহেতু এক্স অক্ষ বরাবর যাচ্ছে, রডটা আছে এক্স অক্ষের 30 ডিগ্রি কোণে আর ব্যক্তিটা যাচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে ওই ব্যক্তির কাছে রডের আপাতত দৈর্ঘ্যটা হচ্ছে 2.16 মিটার মনে হবে। তাহলে দৈর্ঘ্য সংকোচন সম্পর্কিত জিনিসগুলো তোমরা দেখলা। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে কাঠামোতে ঘটনাটা ঘটবে সেই কাঠামোতে যে মাপবো সেটা হচ্ছে নট হবে, এল নট। আর যে কাঠামোতে দেখবো যে বস্তুটা গতিশীল অবস্থায় সেই কাঠামো থেকে মাপবো সেটা হচ্ছে এল হবে এবং এল নটটা এল এর চেয়ে অবশ্যই বড় হবে। এটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন সম্পর্কিত ব্যাখ্যা। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন কি বা সময় প্রসারণ, ওটা বলে দৈর্ঘ্য সংকোচন বললাম আর এটা হচ্ছে সময় প্রসারণ বললাম। আচ্ছা, কাল দীর্ঘায়ন ঘটনাটা কি বলা হচ্ছে যে আমরা জানি চিরায়ত বলবিদ্যায় বলা হচ্ছে সময় হচ্ছে পরম বা স্থির, কিন্তু আপেক্ষিকতাতে বলা হচ্ছে সময় হচ্ছে পরম না গতিশীল। নিউটনের আপেক্ষিকতাতে বলা হচ্ছে সময় হচ্ছে পরম না গতিশীল। বলা হচ্ছে যে পর্যবেক্ষক এবং যা পর্যবেক্ষণ করা হচ্ছে তার মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে তাহলে সময় পরিমাপে পার্থক্য দেখা যায়। পর্যবেক্ষক এবং যা পর্যবেক্ষণ করা হচ্ছে তার মধ্যে যদি সময়ের ব্যবধান মাপা হয় তাহলে সেটা হচ্ছে পার্থক্য দেখা দেয়। এই ঘটনাটাকে বলা হচ্ছে কাল দীর্ঘায়ন। আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাতে পারি। এখানে স্পেসিফিক হচ্ছে একটা ব্যক্তি যদি একটা ঘড়িতে সময় দেখতেছে কোনো ঘটনার, আর এখানে পৃথিবীতে এক ব্যক্তি আছে, তার কাছে একটা ঘড়ি আছে। এখানে একটা ঘটনা ঘটলো, এই স্পেসিফিকের মধ্যে একটা আলো জ্বললো, এবং হচ্ছে স্পেসিফিকের মধ্যে একটা আলো জ্বললো এবং হচ্ছে বন্ধ হয়ে গেল। ইনি একটা সময় মাপবেন। ইনার কাছে আগে যেমন দেখালাম যে তার কাছে সেই যে দৈর্ঘ্যটা মাপবে তার কাছে স্থির দৈর্ঘ্য, ইনি যে সময়টা মাপবে আলো জ্বললো এবং হচ্ছে আলো বন্ধ হয়ে গেল, তাহলে এইটুকু সময় ইনি যেটা মাপবে সেটাকে আমরা হচ্ছে টি নট দ্বারা প্রকাশ করব। আবার এই ব্যক্তি যখন দেখতেছি এনার কাছে কিন্তু এই ঘটনাটা গতিশীল ঘটনা, তারপর এটা কিন্তু ভি বেগে চলতেছে, এই স্পেসিফিকটা হচ্ছে ভি বেগে চলতেছে, তাহলে ইনি যে দেখবে এই ঘটনাটা হচ্ছে গতিশীল ঘটনা। তাহলে গতিশীল ঘটনা হচ্ছে কি আমরা প্রকাশ করব, আমরা হচ্ছে টি দ্বারা প্রকাশ করব। তাহলে বলা হচ্ছে যে এই সময় ব্যবধানটা ইনি যদি মাপে হচ্ছে যে এই ঘটনাটা যদি দেখে যে 5 সেকেন্ড, ধরে নিলাম হচ্ছে 5 সেকেন্ড, ইনি দেখবে হচ্ছে 8 সেকেন্ড, তার মানে কি হচ্ছে সময় প্রসারণ ঘটছে। ইনি দেখতেছে যে 5 সেকেন্ড, ইনার কাছে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে স্থির ঘটনা, কিন্তু ইনার সাপেক্ষে যে ঘটনাটা সেটা হচ্ছে স্থির ঘটনা, আর স্থির ঘটনাকে আমরা নট দ্বারা প্রকাশ করি। তাহলে ইনি যে ঘটনাটা দেখবে, একই ঘটনা ইনি যখন দেখবে তখন ইনার কাছে মনে হবে যে সময়টা হচ্ছে বেশি মনে হচ্ছে, এটাকে বলা হচ্ছে সময় প্রসারণ বলা হয়। তাহলে এটা দেখো একটু স্লাইড। কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী যে সময় জ্বলা এবং হচ্ছে নিভানো, তাহলে এই মধ্যবর্তী কাল ব্যবধান ওই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায়, এর সাপেক্ষে গতিশীল অবস্থায় ঘটনাটা, এবং ওই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় যে ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধানের চেয়ে বেশি হয়, এই প্রভাবকে বলা হচ্ছে কাল দীর্ঘায়ন বা সময় প্রসারণ। আবার বলি, সংজ্ঞাটা হচ্ছে কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধান ওই একই ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধানের চেয়ে বেশি হয়, এই প্রভাবকে বলা হচ্ছে কাল দীর্ঘায়ন বা সময় প্রসারণ। তার মানে যে এটা কি হবে, এখানে হচ্ছে টিটা হচ্ছে টি নটের চেয়ে বড় হবে। আগে দেখালাম যে এল নটটা হচ্ছে এল এর চেয়ে বড় হয়, যে স্থির কাঠামোতে দৈর্ঘ্য হচ্ছে বেশি হয় আর গতিশীল কাঠামোতে দৈর্ঘ্য ছোট হয়। আবার এখানে বলা হচ্ছে যে স্থির কাঠামোতে যে সময় গতিশীল কাঠামোতে সময়টা হচ্ছে বেশি হয় বা ডিলে হয়, এই কারণে এটাকে বলা হচ্ছে সময় প্রসারণ। এখানে সময় হচ্ছে কি প্রসারিত হয়েছে। তাহলে আমরা কি বললাম, যেই স্থানাঙ্ক ইভেন্টটা ঘটতেছে সেখানে জন্য হচ্ছে স্থির সময় টি নট, আর যে কাঠামো দেখতেছি যে ঘটনাটা হচ্ছে গতিশীল সেই কাঠামোতে কিন্তু ইভেন্টটা যদি কল্পনা করি তাহলে সেটা হচ্ছে চলমান ঘটনা। তাহলে কি দেখা যাচ্ছে যে
যদি আলোকের বেগে চলে, আলোকের বেগের কাছাকাছি বেগে চলে, তাহলে দুইটা ঘটনার মধ্যবর্তী সময় ব্যবধানটা কি হচ্ছে, চলমান ঘটনাটা যদি কোনো কাঠামো সাপেক্ষে যদি চলমান হয়, তাহলে সেই চলমান কাঠামোর সাপেক্ষে ঘটনাটা হচ্ছে সময়টা হচ্ছে বেড়ে যায়। এই প্রভাবটাকে বলা হচ্ছে আমরা কাল দীর্ঘায়ন বা সময় প্রসারণ। তাহলে এই ব্যক্তি যেটা দেখবে সেটা সময় বেশি দেখবে, এই ব্যক্তি যেটা দেখবে সেটা হচ্ছে সময় কম দেখবে। তাহলে এই গতিশীল কাঠামোর মানে ঘটনাটা যে সময়টা বেড়ে যাচ্ছে, এটাকে বলছি কাল দীর্ঘায়ন বা সময় প্রসারণ। আবার বলি, এই জিনিসটা অনেক সময় ভুল হয় যে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে স্থির ঘটনা। এই ব্যক্তির কাছে ঘটনাটা তার ট্রেনের মধ্যে বা তার হচ্ছে রকেটের মধ্যে ঘটতেছে, তার কাছে এটা স্থির, কিন্তু এই ব্যক্তির কাছে এটা স্থির না। তাহলে যে ব্যক্তির কাছে স্থির না সেটা হচ্ছে চলমান ঘটনা, চলমান ঘটনার সময়টা হচ্ছে বেড়ে যায়। আর যার কাছে যে ঘটনাটা যে স্পেসিফিক ঘটতেছে স্থির সময়, সেটা হচ্ছে ঠিক থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে সময় প্রসারণ বা কাল দীর্ঘায়ন। আচ্ছা, আমরা বরাবরের মতো আবার এই কাল দীর্ঘায়নের ঘটনাটা একটু জাস্ট দেখব। কাল দীর্ঘায়নের ঘটনাটা একটু দেখব। এখানে আমরা আবার একইভাবে যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটা হচ্ছে এস ড্যাশ, আবার এটা হচ্ছে এস, আবার একটা হচ্ছে এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, জেড ড্যাশ। এখানে ধরিলাম যে একটা ঘটনা ঘটতেছে, এখানকার এই ব্যক্তি আর এখানকার এই ব্যক্তির জন্য যে ঘটনাটা, তারা একটা সময়, এখানে হচ্ছে এস ড্যাশ, তারা একটা সময় এস অবস্থানে ছিল, এবং এটা হচ্ছে বরাবরের মতোই, এটা হচ্ছে ভি বেগের সামনের দিকে গতিশীল। এটার সাপেক্ষে এস কাঠামোর সাপেক্ষে এস ড্যাশ কাঠামো ভি বেগের সামনের দিকে গতিশীল। এখন এই ঘটনাটা ধরে নিলাম যে এস ড্যাশ কাঠামো থেকে এক্স ড্যাশ দূরত্বে ঘটতেছে। কি হচ্ছে, এস ড্যাশ কাঠামো থেকে এস ড্যাশ কাঠামোর এক্স ড্যাশ বিন্দুতে এই ঘটনাটা ঘটতেছে, এবং এই কাঠামোটা হচ্ছে এস কাঠামো থেকে ভি বেগে সামনের দিকে গতিশীল। আচ্ছা, তাহলে এর কাছে ঘটনাটা কি হবে? এস ড্যাশ কাছে ঘটনাটা কি হবে? স্থির ঘটনা, এবং নর্থ দ্বারা প্রকাশ করব। আর এর কাছে ঘটনাটা কি হবে? এর কাছে ঘটনা হচ্ছে গতিশীল ঘটনা, যেহেতু এটা হচ্ছে ভি বেগের সামনের দিকে যাচ্ছে। তাহলে ধরিলাম যে একটা আলো জ্বললো, আলো জ্বলার এই ঘটনা ধরিলাম। তাহলে এই ব্যক্তি কত মাপবে? এই ব্যক্তি যে ঘটনাটা মাপবে, এস ড্যাশ কাঠামোর ঘটনাটা মাপবে, প্রথমে ঘটনাটা শুরুর সময় এই মাপলে হচ্ছে, শুরুর মাপলে হচ্ছে টি অন ড্যাশ, আর শেষ মাপলে হচ্ছে টি টু ড্যাশ। তাহলে এর কাছে কি হবে? আগের মতোই টি সমান হচ্ছে, আমরা করব হচ্ছে যে এটা টি নট, টি টু ড্যাশ মাইনাস হচ্ছে টি নট ড্যাশ। তার কারণ হলো যে এইচ ড্যাশ ব্যক্তি মাপলে হচ্ছে এস টু টি টু ড্যাশ, আর পরের অংশটা মাপলে হচ্ছে, প্রথমটা মাপলে হচ্ছে টি ওয়ান ড্যাশ, পরেরটা হচ্ছে টি টু ড্যাশ। তাহলে তার সময়ের ব্যবধানটা কত হচ্ছে? টি টু ড্যাশ মাইনাস হচ্ছে টি ওয়ান ড্যাশ। এর কাছে এই ঘটনাটা কত? টি নট। টি নটের অর্থ হলো তার কাছে স্থির ঘটনা। আবার এই ব্যক্তি যখন এই ঘটনাটা দেখবে, এই যখন প্রথমে দেখবে, এই ব্যক্তি যখন দেখবে, তখন সে দেখবে হচ্ছে টি অন, আর পরেরটা দেখবে হচ্ছে টি টু। তাহলে তার কাছে কি ঘটনা? তার কাছে, এর কাছে হচ্ছে এই ঘটনাটা হচ্ছে চলমান ঘটনা, এর কাছে এই ঘটনাটা হচ্ছে চলমান ঘটনা। তাহলে সে দেখবে হচ্ছে কত? টি টু মাইনাস হচ্ছে টি অন। আবার বলি, যে ঘটনাটা ঘটলো এইচ ড্যাশ কাঠামোর ব্যক্তির কাছে স্থির ঘটনা, এই জন্য হচ্ছে টি নট। তাহলে প্রথমে ঘটনাটা শুরুতে ছিল টি অন ড্যাশ, শেষে ছিল টি টু ড্যাশ। তাহলে সময় ব্যবধানটা কত? টি টু ড্যাশ মাইনাস হচ্ছে টি অন ড্যাশ। এটাকে আমরা টি নট দ্বারা প্রকাশ করছি। আবার এই যখন দেখতেছি তখন হচ্ছে টি অন, আর হচ্ছে পরের অংশটা হচ্ছে টি টু। তাহলে দুইটার সময়ের ব্যবধান হচ্ছে টি টু মাইনাস টি অন হচ্ছে টি। টি লিখতেছি কারণ কি? এটা হচ্ছে চলমান ঘটনা। এখন লরেন্স হচ্ছে বিপরীত, লরেন্সের বিপরীত যে রূপান্তর যে সমীকরণ আছে, সেটা যদি আমরা ব্যবহার করি, তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে, বিপরীতটা লিখতে পারি কত? টি সমান হচ্ছে টি অন সমান হচ্ছে টি অন ড্যাশ প্লাস হচ্ছে ভি এক্স ড্যাশ ভাগ হচ্ছে সি স্কোয়ার ভাগ হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এবং পরেরটার ক্ষেত্রে টি অনের ক্ষেত্রে লিখলাম, আবার টি টুর ক্ষেত্রে লিখবো কত? টি টু সমান লিখবো হচ্ছে টি টু ড্যাশ প্লাস হচ্ছে ভি এক্স ড্যাশ, যেহেতু এক্স ড্যাশ দূরত্বে ঘটনাটা ঘটতেছে, সি স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি লরেন্সের বিপরীত রূপান্তর সমীকরণ অনুসারে টি অন আর টি অন ড্যাশের মধ্যে যে সম্পর্ক, বিপরীত রূপান্তর সমীকরণ এটা, আর টি টু এবং টি অনের মাধ্যমে সম্পর্ক হচ্ছে এটা, বিপরীত সম্পর্ক অনুসারে। এখন আমরা
টি সমান যদি আমরা লিখি, টি সমান আমরা লিখছি হচ্ছে টি টু মাইনাস হচ্ছে টি অন সমান হচ্ছে টি টুর মান কত, টি টু ড্যাশ প্লাস হচ্ছে ভি এক্স ড্যাশ ভাগ হচ্ছে সি স্কোয়ার রুট ওভার অন মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার মাইনাস টি অন ড্যাশ প্লাস হচ্ছে ভি এক্স ড্যাশ রুট ওভার ভি এক্স ড্যাশ ভাগ হচ্ছে সি স্কোয়ার রুট ওভার অন মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, টি টু ড্যাশ মাইনাস হচ্ছে টি অন ড্যাশ রুট ওভার অন মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে কত, টি নট রুট ওভার অন মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে টি টু টি নট সমান হচ্ছে রুট ওভার টি অন মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচনের সময় প্রসারণের সমীকরণ। টি নট সমান হচ্ছে টি অন মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। আবার আমরা এটাকে এভাবে দিতে পারি, যদি আমরা বলি যে এস কাঠামোর সাপেক্ষে এটাকে মুছে দেই, এস কাঠামোর সাপেক্ষে আমরা লিখতে পারি হচ্ছে ডেল টি। ধরুন যেখানে ঘটনাটা ঘটতেছে, এখানে যে ঘটনাটা ঘটতেছে ডেল টি ড্যাশ সমান হচ্ছে টি টু ড্যাশ মাইনাস হচ্ছে টি অন ড্যাশ, আর ডেল টি সমান হচ্ছে টি টু মাইনাস হচ্ছে টি অন। এর কাছে সময়ের ব্যবধানটা হচ্ছে ডেল টি আর এর কাছে ডেল টি ড্যাশ। কিন্তু এখানে এই এস ড্যাশ কাঠামোর সাপেক্ষে এই ঘটনাটা কিন্তু স্থির। এস ড্যাশ কাঠামোর সাপেক্ষে এই ঘটনাটা হচ্ছে স্থির ঘটনা, এর ঘটনার কোনো পরিবর্তন নাই, মানে ডেল এক্স সমান হচ্ছে জিরো। এখানে হচ্ছে ডেল এক্স সমান হচ্ছে জিরো। তাহলে যদি আমরা লরেন্স রূপান্তর সমীকরণ যদি প্রয়োগ করি, ডেল টি ড্যাশ সমান হচ্ছে ডেল টি মাইনাস ভি ডেল এক্স ভাগ হচ্ছে সি স্কোয়ার রুট ওভার অন মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এই সমীকরণ আমরা ফেলতে পারি। যদি ফেলি তাহলে হচ্ছে এটা কত হচ্ছে, এটা হচ্ছে জিরো হয়ে যাবে, এটা জিরো। তাহলে ডেল টি এর মান লিখবো হচ্ছে ডেল টি রুট ওভার অন মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার ডেল টি ড্যাশ। ডেল টি ড্যাশের মান হচ্ছে আমরা লিখতেছি হচ্ছে এটার কাছে হচ্ছে টি নট আর এটা হচ্ছে টি। যেহেতু ডেল টি ড্যাশ হচ্ছে এই কাঠামোর সাপেক্ষে স্থির আর এই কাঠামোর সাপেক্ষে যেহেতু গতিশীল, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে টি নট টি যদি লিখি তাহলে আমরা ডেল টি ড্যাশ হচ্ছে ডেল টি ড্যাশ, এটা হচ্ছে টি নট ওই কাঠামোর সাপেক্ষে। তাহলে টি নট সমান হচ্ছে টি হচ্ছে না রুট ওভার অন মাইনাস, এখানে হচ্ছে এই সমীকরণ আমরা লিখবো ডেল টি ড্যাশ, এখানে প্লাস দিব ভি এক্স ড্যাশ, এটা ভি এক্স ড্যাশ সমান জিরো। যদি দিই তাহলে হচ্ছে এখানে আমার ডেল টি হবে, ডেল টি মানে টি আর এটা হচ্ছে টি নট আর রুট ওভার অন মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এই কাঠামোর সাপেক্ষে টি নট, এই কাঠামোর সাপেক্ষে হচ্ছে টি। আমরা হচ্ছে লরেন্স বিপরীত রূপান্তর সমীকরণ অনুসারে ডেল টি সমান হচ্ছে ডেল টি ড্যাশ প্লাস হচ্ছে ভি ডেল এক্স ড্যাশ সি স্কোয়ার। ডেল এক্স ড্যাশ লিখতেছি কারণ হচ্ছে এই ঘটনাটা সময়ের পরিবর্তনের সাথে এই কাঠামোর সাপেক্ষে কোনো পরিবর্তন হচ্ছে না, একই জায়গাতে থাকছে, তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। এই কারণে ডেল এক্স সমান যদি জিরো দেয়, ডেল এক্স ড্যাশ সমান যদি জিরো দেয়, তাহলে এই মানটা যদি জিরো বসায় তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত, টি সমান হচ্ছে টি নট সমান হচ্ছে টি রুট ওভার অন মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। আবার আগের মতে আমরা লিখতে পারি, আগের ক্ষেত্রে আবার লিখতে পারি যে টি সমান হচ্ছে টি ড্যাশ অন মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। যেহেতু এটা হচ্ছে অনের চেয়ে বড়, তার মানে হচ্ছে টি গ্রেটার দেন হচ্ছে টি। এই মানটা চাইতে যেহেতু অন বড়, এই মানটা অনেক চাইতে ছোট, তাহলে অবশ্যই এখানে কি হবে, টি বড় হবে। তার মানে হলো যে আমরা গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য যদি গতিশীল অবস্থায় কোনো সংঘটিত ঘটনা যদি দেখি আর স্থির অবস্থায় দেখি, তাহলে গতিশীল অবস্থায় সংঘটিত ঘটনাটা সময় ব্যবধানটা বেশি হবে। এইটাকে আমরা বলছি সময় প্রসারণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এখানে শেষ করতেছি। আমাদের পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।
ঠিক আছে।